সলিডওয়ার্কস এর বেসিক টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা সলিডওয়ার্কস ব্যবহার করে বিভিন্ন স্কেচ করার পদ্ধতি দেখব এবং সেগুলো প্র্যাকটিস করব। যেটা শুরু করার পূর্বেই একটি বিষয় দেখিয়ে দিচ্ছি। আমি একটা টুলস ব্যবহার করতেছি, যে টুলটার মাধ্যমে মূলত এখানে দেখা যাচ্ছে একটা বাটন শো করতেছে। মূলত আমি যখন যে বাটনটা প্রেস করতেছি সেটা মাউসের মাধ্যমে আমি যদি কোনো কিছু ক্লিক করি তাহলে লেফট ক্লিক অথবা রাইট ক্লিক দেখাচ্ছে, কিংবা আমি যদি কিবোর্ডে কোনো বাটন ক্লিক করি তাহলে দেখাচ্ছে যে এখানে বাটন আকারে সেটা শো করতেছে। তো মূলত আমি এখানে একটা টুল অ্যাক্টিভ করে রেখেছি, যার মাধ্যমে দেখা যাবে যে আমি কখন কোন কমান্ডটা ব্যবহার করতেছি। ইন কেস যদি আপনি কোনো কমান্ড মিস করেন তাহলে এইদিকে খেয়াল করলেই সেটা দেখতে পাবেন। এটা আপনার পিসিতে সাধারণত অ্যাক্টিভ করা থাকবে না, আর এটা অ্যাক্টিভ করার প্রয়োজনও নেই। আমি এখানে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো এখন আমরা আমাদের কাজে ফিরে যাই। তো প্রথমেই সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন করব। সলিডওয়ার্কস সফটওয়্যারটি ওপেন হয়ে গেলে পার্ট বাটনে ক্লিক করে একটি নতুন ফাইল ওপেন করব। এরপর নতুন ফাইলটি ওপেন হওয়ার পর এখানে যেহেতু আজকে আমরা স্কেচ করব, স্কেচ করার জন্য প্রথমেই যে বিষয়টি আমাদেরকে ঠিক করে নিতে হবে তা হচ্ছে এর ইউনিট, অর্থাৎ পরিমাপ। এখানে বাম দিকে নিচে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এমএমজিএস শো করতেছে। এখানে এছাড়াও আরো বিভিন্ন লেখা শো করতেছে। মূলত এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ইউনিট। এমকেএস অর্থাৎ মিটারে যদি আমি হিসাব করতে চাই এমকেএস, সেন্টিমিটারের জন্য সিজিএস, মিলিমিটারের জন্য এমএমজিএস, ইঞ্চির জন্য আইপিএস, এরকম বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। এখান থেকে যেটা আমার জন্য সুবিধাজনক সেটা আমি সিলেক্ট করে নেব। তো এখন এরকম হতে পারে যে এখানে এসে আপনাকে বারবার এইটাকে পরিবর্তন করে তারপর আপনার ডিজাইন করা লাগতে পারে। এখন যদি এরকম হয় যে আপনি একই ইউনিটকে ব্যবহার করে বারবার ডিজাইন করেন, সেক্ষেত্রে আপনি এটাকে একবারে ফিক্সড করে দিতে পারেন। সেটা করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে এই অপশনের বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখানে ডকুমেন্ট প্রপার্টিজ যে ট্যাব রয়েছে সেখানে গিয়ে প্রথমেই যেটা সেটা হচ্ছে এইখানে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড যেটাই থাকুক না কেন আমরা আইএসও স্ট্যান্ডার্ড সিলেক্ট করে দিব, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা। এরপরে চলে আসবো ইউনিটে, সেখান থেকে যে ইউনিট সিস্টেমটা আমার প্রয়োজন আমি সিলেক্ট করে দিব। এরপর ওকে বাটনে ক্লিক করব। একবারেই সেট আপ করে নিলে আপনাকে আর ডিজাইন করার পূর্বে বারবার এই ইউনিট চেঞ্জ করার প্রয়োজন হবে না। আমি এখানে মিলিমিটার ব্যবহার করে করব, তাই আমি এমএমজিএস যেটা সেটাকেই সিলেক্ট করে রেখেছি। এখন চলে যাব স্কেচ করার মূল পার্টে। সেটা করার জন্য যেটা করতে হবে যে এখানে উপরে যে আমাদের কমান্ড ম্যানেজার যেটা রয়েছে, এই কমান্ড ম্যানেজারের নিচে বিভিন্ন ধরনের ট্যাব রয়েছে। এই ট্যাবগুলোর ভিতরে স্কেচ নামক যে ট্যাব রয়েছে সেখানে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে এইখানে কমান্ড ম্যানেজারে স্কেচের জন্য যে টুলবার গুলো রয়েছে সেগুলো শো করতেছে। তো এই কমান্ড ম্যানেজারের এই টুলবার গুলোর ভিতর থেকে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে স্কেচ কমান্ড। এই কমান্ডটিতে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমাকে শো করতেছে যে আমি কোন প্লেনে আমার স্কেচ করতে চাচ্ছি। এখানে এটা গুরুত্বপূর্ণ যে আমাদের এই সফটওয়্যারে বিভিন্ন প্লেনের সাপেক্ষে আমাদের স্কেচগুলো করা হয়। তো আমরা প্রথমেই স্কেচ করতে চাচ্ছি টপ প্লেনে। তো আমি টপ প্লেনের উপরে ক্লিক করব, তাহলে আমার টপ প্লেন অ্যাক্টিভেট হয়ে যাবে আর আমি এই টপ প্লেনের উপর স্কেচ করতে পারবো। এখানে আমি দেখতে পাবো যে এখানে দুটো বাটন শো করতেছে, একটা হচ্ছে সেভ অ্যান্ড এক্সিট আর একটা হচ্ছে ডোন্ট সেভ অ্যান্ড এক্সিট। এটা হচ্ছে মূলত আমি এখন যে মোডে চলে এসেছি, এটা হচ্ছে একটি মোড। এই মোডটাকে বলা হয় স্কেচ মোড। এই স্কেচ মোডে থাকা অবস্থায় আমি স্কেচ করতে পারবো, সেটা যে কোনো প্লেনেই হোক না কেন। আমি যখন যে প্লেনকে সিলেক্ট করব সেই প্লেনে আমি স্কেচ মোড অ্যাক্টিভ করে তারপরে সেখানে স্কেচ করতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো যে আসলে এগুলো কিভাবে হয়। তো প্রথমেই আমি যে কোনো একটা টুল সিলেক্ট করি। একটা সার্কেল টুল নিলাম, এখানে এনে এটা হচ্ছে আমার অরিজিন পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে আমার মূল বিন্দু। এই মূল বিন্দু সাপেক্ষেই আমার সকল স্কেচ কিংবা আমার সকল এন্টিটির হিসাব নিকাশ করা হয়, অর্থাৎ সেগুলোর লোকেশন কিংবা সেগুলোর যে জিওমেট্রিক্যাল পজিশন সেই জিনিসগুলোকে এই বিন্দু সাপেক্ষেই মূলত নির্ণয় করা হয়। এখন আমি এখান থেকে যেহেতু একটি টুল সিলেক্ট করেছি, এখন আমি এটার যে মূল বিন্দু সেখানে একটা ক্লিক করব এবং তারপর একটু দূরে নিয়ে আমি আর একটা ক্লিক করবো, তাহলে আমার একটা সার্কেল চলে আসলো।
আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো আমাদের যে কার্সর বলতে আমাদের মাউসের যে পয়েন্টার, সেই মাউসের পয়েন্টারটার চেহারাটা দেখাচ্ছে যে একটি পেন্সিল এবং একটি সার্কেল। অর্থাৎ এখন পর্যন্ত আমার এই যে সার্কেল করার জন্য যে টুল, সেটা অ্যাক্টিভেট রয়েছে। অর্থাৎ আমি এখন এই অবস্থায় যতগুলো জায়গাতেই আমি ক্লিক করি না কেন, প্রত্যেক জায়গায় সার্কেল তৈরি হবে। তো আমার এই যে টুল যেটা অ্যাক্টিভেট রয়েছে, সেটাকে যদি আমার স্টপ করতে হয় তাহলে আমাকে রাইট বাটন ক্লিক করে সিলেক্টে ক্লিক করতে হবে, তাহলে আমার এটা চলে যাবে। এখন যদি আমি ক্লিক করি আর সার্কেল তৈরি হবে না। আমি স্কেচ মোডে রয়েছি, তো আমি এই স্কেচ মোড থেকে বের হওয়ার জন্য আমার কাছে দুটি বাটন রয়েছে, একটি ডোন্ট সেভ অ্যান্ড এক্সিট, আরটা হচ্ছে সেভ অ্যান্ড এক্সিট। এখন যদি আমি ডোন্ট সেভ অ্যান্ড এক্সিট দেই তাহলে কি হবে? আমি যদি ডোন্ট সেভ অ্যান্ড এক্সিট দেই তাহলে এখানে আমার জন্য একটি ডায়লগ বক্স আসবে, সেটাকে যদি আমি দেই ডিসকার্ড চেঞ্জেস অ্যান্ড এক্সিট, তাহলে দেখা যাবে যে আমি যে স্কেচগুলো করেছি সেটা সেভ হয়নি। এইভাবে আমি যদি বের হয়ে আসি তাহলে আমি যে স্কেচ করলাম সেই স্কেচটা থাকবে না, অর্থাৎ ডোন্ট সেভ হয়ে সেটা এক্সিট করবে। এখন যদি আমি আবারও স্কেচ কমান্ডে গিয়ে ক্লিক করি তাহলে এখান থেকে আমাকে আবারও শো করবে তিনটা প্লেন, সেখান থেকে আমি আমার প্রয়োজন অনুযায়ী যে কোনো প্লেন সিলেক্ট করতে পারি। তো আমি টপ প্লেনকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমি সেম একটা সার্কেলকে নিব, সেই সার্কেলকে নিয়ে আবার যে অরিজিন যে মূল বিন্দু সেখানে এসে ক্লিক করব, একটা ক্লিক, দুইটা ক্লিক, তাহলে আমার একটা সার্কেল তৈরি হয়ে যাবে। এরপরে আমি রাইট বাটন ক্লিক করে সিলেক্টে ক্লিক করব। এছাড়াও আমাদের এসকেপ যে বাটনটি রয়েছে আমাদের কিবোর্ডে, সেটাতে প্রেস করলেও আমাদের এই কমান্ড অথবা টুল কমান্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এখন যদি আমি সেভ অ্যান্ড এক্সিট বাটনে ক্লিক করি তাহলে যেটা হবে যে দেখা যাবে যে এইখানে কিন্তু আমার একটি সার্কেল তৈরি হয়ে গেছে এবং সেটা কিন্তু যাচ্ছে না, অর্থাৎ এটা সেভ অ্যান্ড এক্সিট হয়ে যায়, অর্থাৎ সেভ হওয়ার পরে তারপরে এক্সিট হয়েছে। আমি এইমাত্র যে স্কেচটি করেছি তা মূলত টপ প্লেনের উপর স্কেচ করা হয়েছে। আমি চাইলে অন্যান্য প্লেনের উপরেও স্কেচ করতে পারি। এখানে বাম দিকে আমাকে একাধিক প্লেন শো করতেছে, আমি চাইলে এগুলোর উপরে স্কেচ করতে পারি। এখানে স্কেচ করার জন্য আমরা যেমন দেখেছি যে এই কমান্ডের উপরে ক্লিক করে আমরা স্কেচ প্লেন সিলেক্ট করতে পারি। এটা ছাড়াও এখানে যে তিনটি প্লেন রয়েছে এর যে কোনো প্লেনের উপরে আমি যদি ক্লিক করি, ক্লিক করলে দেখা যাবে যে এখানে কিছু অপশন শো করতেছে। তার ভিতরে প্রথম যেটা সেটা হচ্ছে স্কেচ কমান্ড। তো এইটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমি ফ্রন্ট প্লেনের উপরে আমার স্কেচ করতে পারবো, অর্থাৎ এইখান থেকেও আমি সরাসরি ঢুকতে পারি, আবার যে কোনো প্লেনের উপরে সরাসরি ক্লিক করেও আমি সেই প্লেনকে স্কেচ করার জন্য অ্যাক্টিভ করতে পারি। এখন আমার ফ্রন্ট প্লেন চলে এসেছে যেটার উপরে এখন আমি স্কেচ করতে পারবো। আমার স্কেচ কমান্ড অলরেডি অ্যাক্টিভেটেড আছে। এই স্কেচ মোডে রেখে আমি এখন যদি কোনো কিছু আঁকি, ধরুন আমি এখান থেকে সেম একটা সার্কেল নিয়ে অরিজিনের উপরে ক্লিক করে আমি এই পর্যন্ত এটার নিয়ে এটাকে একটা ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে আরেকটা সার্কেল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি সেভ অ্যান্ড এক্সিট দেই তাহলে দেখা যাবে যে কি হয়। তার জন্য আগে সিলেক্ট করে আমাদের যে টুল কমান্ড সেটাকে ক্যান্সেল করে নিলাম। এরপরে যদি আমি এখন সেভ অ্যান্ড এক্সিট করি তাহলে দেখা যাবে কি যে এখন যদি আমি ড্র্যাগ করি, অর্থাৎ আমাদের মাউসের যে মিডল বাটন যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করে যদি আমরা এরকম করি তাহলে দেখা যাবে যে এটা বিভিন্ন প্লেনগুলোকে দেখাচ্ছে। তাহলে একটা আমি টপ প্লেনের উপরে করেছি আর একটা আমি ফ্রন্ট প্লেনের উপরে করেছি। তাহলে দেখুন আমাদের একটা প্লেন আর একটা প্লেনের উপরে যে লম্ব বরাবর থাকে এই জিনিসটা সেটাই মিন করতেছে। তো এখানে আমি অলরেডি দুটো প্লেনের উপরে আমার স্কেচ করেছি। এখন আমি যদি চাই আমি অন্য একটা প্লেনের উপর স্কেচ করতে তাহলে সেটাও করা যাবে। এই রাইট প্লেন যেটা রয়েছে সেটাকে সিলেক্ট করে এখন এইখানে কিছু স্কেচ করতে চাচ্ছি, তাই আমি এই রাইট প্লেনের উপরে আসব, এসে গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করে স্কেচ কমান্ড এ ক্লিক করার মাধ্যমে রাইট প্লেনকে অ্যাক্টিভেট করব স্কেচ করার জন্য। এখন দেখা যাচ্ছে যে আমার রাইট প্লেন চলে এসেছে আমার স্কেচ মোডে, অর্থাৎ এখন আমি রাইট প্লেনের উপর আমার স্কেচ করতে পারবো। এখন আমি এই জায়গাতেও একটা সার্কেল নিলাম, নেবার পর অরিজিন যে বিন্দু সেখানে একটা ক্লিক এবং নির্দিষ্ট একটা দূরত্বে এনে আর একটা ক্লিক, তাহলে এখানেও আমার একটা সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমি চাইলে রাইট বাটন ক্লিক করে সিলেক্টেও ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে এসকেপ বাটনেও প্রেস করতে পারি। এখন আমি সেভ অ্যান্ড এক্সিট যে বাটনটি রয়েছে সেটাতে ক্লিক করে এখন যদি আমি একটু ড্র্যাগ করে দেখি তাহলে দেখা যাবে কি যে এইভাবেই আমার তিনটা প্লেনকে তারা শো করতেছে। এখন যদি আমি প্লেনগুলোর উপরে কার্সরটাকে রাখি তাহলে দেখা যাবে যে এখানে কোন স্কেচটা কোন প্লেনের উপরে আছে সেটা এখানে শো করবে। যেমন এটা আছে টপ প্লেনের উপর,
এটা আছে ফ্রন্ট প্লেনের উপর, আর এটা আছে রাইট প্লেনের উপর। আমি চাইলে কিবোর্ডের যে অ্যারো কি, সেই অ্যারো কি গুলো ব্যবহার করে, অর্থাৎ তীর চিহ্নের মতো যে বাটনগুলো রয়েছে সেগুলোকে প্রেস করার মাধ্যমেও আমি এই এগুলোকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারি। এই হচ্ছে মূলত আমার তিনটা প্লেনের ভূমিকা। এই তিনটা প্লেন এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্কেচ করতে পারি। আর লক্ষণীয় বিষয় যে এখানে বাম দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে 3 ধরনের স্কেচ শো করতেছে, অর্থাৎ স্কেচ 2, 3, 4, অর্থাৎ এইভাবেই বিভিন্ন ধরনের স্কেচ এবং আমরা যে ফিচারগুলো ব্যবহার করব সামনে, সেগুলো মূলত এই বাম দিকেই স্টেপ বাই স্টেপ আকারে ব্লক হয়ে এভাবে সিরিয়াল ওয়াইজ নিচের দিকে যেতে থাকে। আর এর জন্যই এই বাম দিকের অংশটাকে বলা হয় ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি, অর্থাৎ এখানে গাছের মতো এই জিনিসগুলো ব্লক বাই ব্লক এভাবে সজ্জিত হতে থাকবে। আমরা স্টেপ বাই স্টেপ দেখবো সেগুলো কিভাবে হয়। এখন আমি চাইলে আমার এই স্কেচগুলোকে ডিলিট করে দিতে পারি। তো স্কেচের উপরে আমি একটা ক্লিক করে আমি যদি আমাদের কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করি এবং একটা কনফার্মেশন বক্স আসার পর সেখানে যদি আমি ইয়েস দেই তাহলে এটা চলে যাবে। তো এইভাবেও আমি করতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে ডিলিট এভাবেও করতে পারি। যেভাবে সুবিধা আমরা সেভাবে করতে পারি। আচ্ছা, এখন আমি চাচ্ছি এই টপ প্লেনে একটি ড্রয়িং করব। তাই এটার জন্য আমি এই টপ প্লেনে স্কেচ কমান্ডটা অ্যাক্টিভ করি। এখন আমার টপ প্লেন চলে এসেছে স্কেচ মোডে। এখন আমি টপ প্লেনে স্কেচ করব। তো এটা করার জন্য এখন আমরা আমাদের বেসিক যে বিষয়টা আমাদের স্কেচ করার জন্য সেগুলো আমরা দেখব। প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এখানে আমরা কিছু আকার আকৃতি দেখতে পাচ্ছি। এই আকৃতিগুলো হচ্ছে বিভিন্ন টুলস, অর্থাৎ আমি আমার স্কেচ করার জন্য বিভিন্ন ধরনের আকৃতি গঠন করার জন্য এই টুলস গুলোকেই ব্যবহার করতে পারি, যেমন লাইন টুলস, সার্কেল টুলস, এসপি লাইন ইত্যাদি। এরকম বিভিন্ন ধরনের টুলস আছে, এগুলো ব্যবহার করেই মূলত আমরা আমাদের যে স্কেচ সেগুলো করতে পারি। তো প্রথমে আমি লাইন টুলস যেটা সেটাকে সিলেক্ট করে নিচ্ছি একটা ক্লিক করার মাধ্যমে। আমি অলরেডি বলেছি যে এটা হচ্ছে আমার অরিজিন পয়েন্ট, অর্থাৎ আমার মূল বিন্দু, যেটা সাপেক্ষে আমার সকল স্কেচের আকার আকৃতির যে পরিমাপ কিংবা যে অবস্থান সেই বিষয়গুলো নির্দেশ করা হয়। এটার যে মূল বিন্দু সেটার উপরে একটি ক্লিক করলাম, করে যদি আমি ডান দিক বরাবর নিয়ে আসি তাহলে দেখা যাবে যে এইখানে যখনই আমি ঠিক ভূমি বরাবর নিয়ে আসতেছি তখন একটা হলুদ একটা বক্স দেখাচ্ছে। মূলত এই বক্সটা হচ্ছে রিলেশন। আমরা যে স্কেচ গুলো করব সেই স্কেচ গুলোর জ্যামিতিক যে কাঠামো সেগুলো বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের রিলেশন এই সফটওয়্যারে দেয়া আছে। আমরা সেই রিলেশন গুলো সম্পর্কে আগে জানবো। তো প্রথমেই আমি যদি এইখানে একটা ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার একটা ভূমি বরাবর একটা রেখা তৈরি হয়ে যাবে। এরপরে যখন আমি উপরের দিকে নিয়ে যাব তখন দেখা যাচ্ছে যে আমি ঠিক যখন লম্ব বরাবর আসতেছি তখন একটি বক্স শো করতেছে যেখানে একটা রেখা দেখাচ্ছে যেটা লম্ব বরাবর আছে। কিন্তু আমি যদি ডানে কিংবা বামে নিয়ে যাই তাহলে দেখা যাচ্ছে যে ওই বক্সটা শো করতেছে না। এই ঠিক লম্ব বরাবর এনে আমি একটা ক্লিক করলাম, তাহলে দেখা গেল যে আমার লম্ব বরাবর একটা রেখা তৈরি হয়ে গেল। এখন আমি বাম দিকে একটু নিয়ে এসে আমি একটু নিচের দিকে রেখে আমি একটা ক্লিক করলাম এবং উপরের দিকে নিয়ে ঠিক লম্ব বরাবর না নিয়ে আমি একটু বাঁকা করে এটাকে একটা ক্লিক করলাম। করার পর এখন আমি যদি এদিকে চলে আসি তাহলে দেখা যাচ্ছে যে আমার যে লাইন টুল যেটা সেটা এখনো অ্যাক্টিভেট রয়েছে। তো এটাকে ক্যান্সেল করার জন্য আমরা অলরেডি জানি যে আমাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে সিলেক্টে ক্লিক করতে হবে, তাহলে আমার লাইন টুল যেটা অ্যাক্টিভেট ছিল সেটা ক্যান্সেল হয়ে যাবে। এটা আমি এসকেপ বাটন যেটা কিবোর্ডে রয়েছে সেটাতে প্রেস করার মাধ্যমেও করতে পারি। যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে এখানে আমাকে একটা রিলেশন শো করতেছে, এখানে একটা রিলেশন এবং এখানে একটা রিলেশন শো করতেছে, কিন্তু এগুলা এই রেখাগুলোর ক্ষেত্রে শো করতেছে না। আমাদের এই বিন্দু যেটা সেই বিন্দুতে একটা যে রিলেশন শো করতেছে তা হচ্ছে কোইন্সিডেন্ট। আর এটা হচ্ছে মূলত আমাকে কেন শো করতেছে যে আমার মূল বিন্দু যেটা সেই মূল বিন্দুর সাথে এই বিন্দুটা সংযুক্ত রয়েছে, এই বিষয়টা বোঝানোর জন্য এখানে একটা রিলেশন শো করতেছে। এছাড়াও আমরা যদি ডান দিকে আসি তাহলে এখানে আর একটা রিলেশন দেখতে পাবো। এই রিলেশনটা হচ্ছে যে আমার এই রেখাটা মূলত ভূমি বরাবর আছে, অর্থাৎ হরিজন্টাল আছে। অর্থাৎ এইখানে যে রিলেশন যেটা শো করতেছে এটা হচ্ছে হরিজন্টাল রিলেশন। আর আমি যদি এই ডান দিকের রেখাটায় আসি যেটা লম্ব বরাবর আছে, এইখানে যে বক্স যেটা সেটা শো করতেছে যে এটা একটা ভার্টিক্যাল রিলেশন, অর্থাৎ লম্ব বরাবর রয়েছে আমার এই রেখাটা।
কিন্তু এদের ক্ষেত্রে এরকম কোনো রিলেশন শো করতেছে না। এখন আমরা যদি চাই যে এদেরকে রিলেশনে নিয়ে আসতে, তাহলে আমরা কি করতে পারি, এই রেখার উপর যখন আমরা এটা ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাবার পর এখানে বাম দিকে যদি খেয়াল করি তাহলে আমরা তিনটা রিলেশন দেখতে পাচ্ছি। প্রথম রিলেশনটা হচ্ছে হরিজন্টাল, পরেরটা ভার্টিক্যাল এবং এর শেষেরটা হচ্ছে ফিক্স। এই ফিক্স করে দিলে আমার রেখাটা যে অবস্থানে রয়েছে ঠিক সেই অবস্থানেই থাকবে, আর তার অবস্থান পরিবর্তন করবে না। তো আমরা দেখবো একে একে এই রিলেশনগুলো। প্রথমেই আমি যে রিলেশনটা দেখতে যাচ্ছি তা হচ্ছে হরিজন্টাল রিলেশন। আমি যদি এটার উপরে ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমার এই রেখাটা হরিজন্টাল হয়ে গেছে এবং এটার সাথে একটা রিলেশন চলে এসেছে। এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এবং তারপরে আমি যদি এইখানে ভার্টিক্যাল যে রিলেশন সেটার উপরে ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই রেখাটাও ভার্টিক্যাল হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের যে স্কেচ, সেই স্কেচ গুলোতে বিভিন্ন ধরনের রিলেশন নিয়ে আসতে পারি। আচ্ছা, এখন আমি আবার লাইন টুল ক্লিক করলাম, এটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন আমি এখানে কয়েকটি লাইন তৈরি করব। জুম ইন জুম আউট করার জন্য মাউসের যে হুইল যেটা রয়েছে, যেটা মাঝে থাকে, যেটাকে মাউসের মিডল বাটন বলে, এটা ধরে ঘোরালেই আমরা এটাকে জুম ইন এবং জুম আউট করতে পারবো। এখন যদি কখনো এরকম হয় যে ইন কেস আমি খুঁজে পাচ্ছি না, জুম ইন জুম আউট করতে গিয়ে আমি ওটা হারিয়ে ফেলেছি আর খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি এই যে জুম টু ফিট যে বাটনটা রয়েছে এটা একটা ক্লিক করলে আমার ড্রয়িং আমার সামনে চলে আসবে। তো আমি যেটা বলছিলাম, আমি কিছু লাইন তৈরি করব এখানে। তো আমি এখন লাইনগুলোকে এইভাবে তৈরি করলাম। এরপরে আমি এসকেপ বাটনে প্রেস করলাম। এখন আমি এখান থেকে যদি কয়েকটা লাইনকে যদি আমি ডিলিট করতে চাই, তাহলে এটা করার জন্য আমার পদ্ধতিটা হচ্ছে লাইনের উপরে ক্লিক করে ডিলিটে চাপ দেওয়া, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। একাধিক লাইনকে যদি আমি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দিয়ে আমি সেই লাইনগুলোকে সিলেক্ট করতে পারি এভাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমার সবগুলো লাইন সিলেক্ট হয়ে গেছে। তাহলে এভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরেও আমি বিভিন্ন লাইনকে সিলেক্ট করতে পারি। এছাড়া আমি দুই পদ্ধতিতে সিলেক্ট করতে পারি মাউসের মাধ্যমে। তা হচ্ছে বাম থেকে ডানে এবং ডান থেকে বামে। কিভাবে? আমি যদি আমার যে স্কেচ এন্টিটি গুলো রয়েছে, স্কেচ টুল ব্যবহার করে আমি যে সকল ড্রয়িং গুলো করি, যে সকল স্কেচ গুলো করি, এই স্কেচ গুলোকে মূলত বলা হয় এন্টিটি। অর্থাৎ আমি এখানে যে ড্রয়িং গুলো করেছি, যে স্কেচ গুলো করেছি, এগুলোকে মূলত এন্টিটি বলা হয়। তো আমি আমার এন্টিটি গুলোকে বাম দিকে রেখে আমার কার্সরকে যদি এন্টিটি গুলোর ডান দিকে নিয়ে আসি এবং সেখানে ক্লিক করে ধরে সেটাকে একেবারে এই পর্যন্ত নিয়ে এসে যদি আমি ছেড়ে দেই, তাহলে এই যা আছে এই সবুজ যে ক্ষেত্র, এটার ভিতরে যতগুলো এন্টিটি এসেছে এই সব কিছুই সিলেক্ট হয়ে যাবে। এখন এই ক্ষেত্রে এরকমও হয় যে আমি একটা এন্টিটিকে পুরোপুরি সিলেক্ট করিনি, কিছু লাইন দেখা যাচ্ছে যে আমার এই সবুজ যে ক্ষেত্র সেটার বাহিরে আছে, তবুও দেখা যাবে যে ওই লাইনগুলো সিলেক্ট হয়ে গেছে। এর কারণ হচ্ছে কি, যে সবুজ ক্ষেত্রের ভিতরে যে এন্টিটি গুলো আসে তার যে নিয়ম হচ্ছে তা হচ্ছে যে যে এন্টিটি গুলো জাস্ট ওইটাকে টাচ করবে সেগুলোও সিলেক্ট হয়ে যাবে। আর একটা পদ্ধতি আছে যে আমার এন্টিটি গুলোকে আমি যদি ডান দিকে রেখে বাম দিক থেকে যদি আমার কার্সরকে এরকম চাপ দিয়ে ধরে এইভাবে নিয়ে আসি, তাহলে একটা নীল ক্ষেত্র তৈরি হবে। এইটার ক্ষেত্রে এটার মাধ্যমেও সিলেক্ট করা যায়, কিন্তু এই ক্ষেত্রে শুধু তারাই সিলেক্ট হবে যারা পরিপূর্ণরূপে এই ক্ষেত্রের ভিতরে ঢুকে গেছে। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিছু লাইন ঢুকেছে এবং কিছু লাইন ঢুকেনি। এখন যদি আমি ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে শুধু এই কয়টা লাইনই সিলেক্ট হয়েছে, বাকিগুলো সিলেক্ট হয়নি। কারণ হচ্ছে বাকিগুলো সম্পূর্ণরূপে ওই ক্ষেত্রের ভিতরে ঢুকেনি তাই। তো এভাবে আমি আমার সুবিধা মতো যে কোনো এন্টিটি সিলেক্ট করতে পারি, আমি ওগুলাকে ডিলিট করতে পারি ইত্যাদি, আমি আমার সুবিধা অনুযায়ী কাজ করতে পারি। এখন আমি এই লাইনটাকেও ডিলিট করতে চাচ্ছি, তো এটাকে আমি যদি ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে না চাই, তাহলে যেটা করতে পারি যে রাইট বাটন ক্লিক করে যদি দেখি তাহলে এখানে ডিলিটের একটি বাটন দেখতে পাবো, এটাতে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমি এখানে কয়েকটি রিলেশন দেখাবো। এই রিলেশন গুলো হচ্ছে যে রিলেশন গুলো আমরা দেখলাম যে আমাদের সিঙ্গেল একটা লাইনের ক্ষেত্রে এই তিনটা রিলেশন দেখায়। এখন আমরা দেখবো যে এই রিলেশনের বাহিরে আর কি কি রিলেশন আছে। তো আমি এভাবে দুটো লাইনকে আমি সিলেক্ট করলাম। তো এই দুটো লাইনকে যখন সিলেক্ট করলাম তখনই বাম দিকে দেখাচ্ছে যে আরো কিছু
রিলেশন আমাকে এখানে শো করতেছে। তার ভিতরে তৃতীয় রিলেশন যেটা সেটা হচ্ছে কোলিনিয়ার। এখন যদি আমি কোলিনিয়ার এই রিলেশনটা ক্লিক করে দেই তাহলে দেখা গেল কি যে আমার এই লাইন দুটো একই লাইন বরাবর চলে এসেছে। তো এইটাকে বলা হয় কোলিনিয়ার রিলেশন। এখন যদি এরকম হয় যে আমার এই রেখাটা একটু আমি এভাবে ঘুরিয়ে রাখলাম, এই রেখাগুলোকে ধরে আমি যদি মুভ করি বিভিন্ন জায়গায় আমি স্থানান্তর করতে পারবো, এগুলার স্থান পরিবর্তন করা সম্ভব যতক্ষণ পর্যন্ত না আমি এগুলাকে ডিফাইন করে দিচ্ছি। এখন এই দুটো রেখা যেটা, এই দুটো রেখাকে দেখেই বোঝা যাচ্ছে যে এরা সমান্তরাল না। এখন আমি যদি এই দুটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি এই যে এখানে প্যারালাল যে রিলেশন এটাতে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই দুটো রেখা এখন সমান্তরাল হয়ে গেছে। এখন যদি আমি কোনো একটাকে ধরে যদি আমি স্থান পরিবর্তন করি, তাহলে দেখা যাবে যে পাশেরটাও ঠিক সমান্তরাল ভাবে সেটা তার স্থান পরিবর্তন করতেছে। অর্থাৎ এখন এই দুইটা রিলেশন এমন হয়ে গেছে যে একটা রেখা অপর রেখার সমান্তরাল হয়ে গেছে, অর্থাৎ প্যারালাল হয়ে গেছে। এখন আমি যদি এই দুটো রেখাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে যদি তাকাই তাহলে এখানে আরো একটা রিলেশন দেখা যাবে, সেটা হচ্ছে পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। অর্থাৎ একটা রেখা আর একটা রেখার সাথে লম্ব হয়ে যাবে। এখন আমি যদি এই পারপেন্ডিকুলার এই রিলেশনটা ক্লিক করি তাহলে দেখা যাবে যে এই রেখা একে অপরের সাথে লম্ব হয়ে গিয়েছে এবং আমরা এই বক্সের ভিতরে এই পারপেন্ডিকুলার যে রিলেশন সেটার আইকনটা দেখতে পাবো। আমরা দেখতেছি যে আমরা এখানে আমাদের যে রেখাগুলো এই রেখাগুলো তার স্থান পরিবর্তন করতেছে। তো এইটাকে যদি আমি বন্ধ করতে চাই, আমি এই যে কোনো একটা রেখাকে ক্লিক করে আমি যদি এখানে এই ফিক্স যে রিলেশনটা আছে সেটা যদি আমি ক্লিক করে দেই তাহলে দেখা যাবে যে আর আমি চাইলেও এটাকে মুভ করতে পারবো না, জাস্ট এটাকে ছোট বড় করতে পারবো কিন্তু এই স্থান থেকে আর আমি একে নাড়াতে পারবো না। ইভেন আমি এটার কারণে এটার স্থানকে পরিবর্তন করতে পারবো কিন্তু যেহেতু এরা প্যারালালি আছে তাই এটাকে আমি আর ঘুরাতে পারবো না। তো দেখা যাচ্ছে আমি এটাকে ধরে যখন মুভ করতেছি এটা প্যারালালি এটার সাথে মুভ হচ্ছে। আর যেটা আমরা দেখেছিলাম যে এর আগে আমরা এটাকে ধরে এইদিকে টান দিলে এইদিকে চলে আসতেছিল, এখন কিন্তু আর সেটা হচ্ছে না। একটা রেখাকে যদি আমরা ফিক্স করে ফেলি তাহলে যেটা হবে যে এই রেখাকে আর ডানে বামে করার সুযোগ থাকবে না। তখন যেটা করা যাবে যে এই রেখাটাকে ছোট বড় করা যাবে। যদি আমরা এটা ডাইমেনশন দিয়ে দিই তাহলে আর এটাও করা যাবে না। এখন আসি আরো দুটো রিলেশন যে যে দুটো বাকি আছে সেই দুটো একটু আমরা দেখবো। তো সেটা দেখার জন্য যেটা লাগবে আমাদের একটা সার্কেল নিলাম, এক ক্লিক দুই ক্লিক। আচ্ছা, এখন এই সার্কেলটাকে যদি আমি চাই যে আমার এই রেখাটার সাথে আমি এটাকে সংযুক্ত করে দিব তাহলে আমি যেটা করতে পারি যে এই দুইটাকে সিলেক্ট করে আমি যদি এখানে তাকাই তাহলে দেখা যাবে যে আরো দুইটা নতুন রিলেশন এখানে শো করতেছে। প্রথম রিলেশনটা হচ্ছে ট্যানজেন্ট। আমি যদি এই ট্যানজেন্টটাকে ক্লিক করে দিই তাহলে দেখা যাবে যে এখন এই রেখাটার সাথে এই সার্কেলটা সংযুক্ত হয়ে গেছে। এখন যদি আমি একে ধরে উপর নিচ করি অথবা এদিকেও টানাটানি করি দেখা যাবে যে সে তার এই রেখাটাকে ছেড়ে আর চলে আসতেছে না, অর্থাৎ এটার সাথে সে সংযুক্ত হয়ে গেছে। এখন আমার শুধু এটা মুভ করবে কিন্তু এই বৃত্তটাকে আমি এই রেখা থেকে বিচ্ছিন্ন করতে পারবো না। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে আমি ধরুন একটা লাইন নিলাম, এই লাইনটাকে আমি এতটুকু বড় করে দিলাম। আর একটা সার্কেল নিলাম, এই সার্কেলটাকে এতটা বড় করে দিলাম। এখন আমি চাচ্ছি যে এই সার্কেলটার যে পরিধি সেই পরিধিটা হবে এই যে রেখা সেই রেখাটার দৈর্ঘ্যের সমান। আমি যদি এরকম করতে চাই তাহলে যেটা করতে পারি যে আমি এভাবে দুটোকে সিলেক্ট করে আমি যদি দেই ইকুয়াল কার্ভ লেংথ তাহলে দেখা যাবে যে এই রেখা দিয়ে যদি আমি একটা বৃত্ত তৈরি করি তার পরিধি যেমন হবে এই বৃত্তটাও ঠিক একই পরিধির হয়ে যাবে। এরপর ফাইনালি আরেকটা রিলেশন যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল। আমি কন্ট্রোল চেপে ধরে এইভাবে দুইটা রেখাকে সিলেক্ট করলাম, করার পর এখন আমি যদি এখানে তাকাই তাহলে এখানে আরো একটা রিলেশন দেখাচ্ছে আমাকে, সেটা হচ্ছে ইকুয়াল। এটার মানে হচ্ছে যে এই রেখা দুটো একই পরিমাণ অর্থাৎ একই দৈর্ঘ্যের হয়ে যাবে। এখন যদি আমি ইকুয়াল এই রিলেশনটা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এখন আমার এই রেখাটা এবং এই রেখাটা একই দৈর্ঘ্যের হয়ে গিয়েছে। তো এইভাবে মূলত আমাদের বিভিন্ন জ্যামিতিক যে কাঠামো সেই জ্যামিতিক কাঠামোগুলোকে আমরা রিলেশনের মাধ্যমে বজায় রাখতে পারি আমাদের এই স্কেচের ভিতরে। এখন আমরা যে বিষয়টি দেখব তা হচ্ছে আমাদের এখন পর্যন্ত আমরা যে স্কেচ করেছি এর প্রত্যেকটিকেই আমরা বলতেছি এক একটা স্কেচ এন্টিটি, অর্থাৎ এদের প্রত্যেককে আমরা বলতে পারি এক একটা স্কেচ এন্টিটি। এদের সাথে আমরা বিভিন্ন ধরনের রিলেশন দিয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট বক্সের মতো
এগুলো হচ্ছে তাদের রিলেশন, যারা শো করতেছে যে আসলে কে কার সাথে কোন ধরনের সম্পর্কে আছে। এখন দেখব ডাইমেনশন, অর্থাৎ পরিমাপ। আমাদের এখন পর্যন্ত আমরা যতগুলো স্কেচ এন্টিটি এখানে স্কেচ করেছি, এর কোনোটাতেই আমরা পরিমাপ সংযুক্ত করিনি। ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর ক্ষেত্রে পরিমাপের গুরুত্ব অনেক বেশি। এর কারণ হচ্ছে পরিমাপ ছাড়া আসলে কোনো কিছুই তৈরি করা সম্ভব না, ডিজাইন করা সম্ভব না। তাই পরিমাপটা কেয়ারফুলি হ্যান্ডেল করার প্রয়োজনীয়তা আছে। তো এর জন্য এইখানে আমরা যদি কমান্ড ম্যানেজারে চলে আসি, তাহলে এখানে দেখতে পাবো যে এইখানে আমাদের একটা বাটন রয়েছে যার নাম হচ্ছে স্মার্ট ডাইমেনশন। এই স্মার্ট ডাইমেনশনে যখন আমি ক্লিক করব, তখন আমার কার্সরের সাথে আমি দেখতে পাবো আমার স্মার্ট ডাইমেনশনের একটা আইকন চলে এসেছে, অর্থাৎ আমার কার্সর এখন স্মার্ট ডাইমেনশন অর্থাৎ পরিমাপ দেওয়ার জন্য প্রস্তুত। এখন আমি যে এন্টিটিতে আমার ডাইমেনশন সংযুক্ত করতে চাচ্ছি, সেই এন্টিটির উপরে ক্লিক করলেই দেখা যাবে যে সেখানে পরিমাপের যে রেখা সেগুলো দেখাচ্ছে। এখন যদি আমি এই রেখার উপরে ক্লিক করি, তাহলে এখানে দেখা যাবে যে একটা ভ্যালু দেখাচ্ছে এবং একটা রেখা দেখাচ্ছে, যার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ডাইমেনশন লাইন, যার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এই রেখার দৈর্ঘ্য কতটুকু। এখন আমি এখানে এটার যে ভ্যালু সেটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। এখানে 71 আছে, আমি এটাকে 50 করে দিলাম। যখন আমি এন্টার করলাম, তখন দেখা গেল যে বাকি জিনিসগুলোর ভিতরে কিছুটা পরিবর্তন চলে এসেছে। কারণ হচ্ছে যে আমরা যখন প্রথম যে ডাইমেনশন রয়েছে, সেই প্রথম ডাইমেনশনটা যখন আমরা দিই, তখন দেখা যাচ্ছে যে খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যায় না। এরপরে আমরা যতগুলো ডাইমেনশন দিব, সেই অনুপাতে আমরা তার পরিবর্তন দেখতে পাবো। যেমন এইখানে দেখতে পাচ্ছি আমরা 23.413 এর মতো একটা ভ্যালু দেখাচ্ছে। এইখানে আমি যদি এটার ভ্যালু দিয়ে দেই 20, তাহলে দেখা যাবে যে এটা ছোট হয়ে গেছে রেখাটা। এরপরে যদি আমি এই রেখাটার এসে ডাইমেনশন দেই, এটা এখানে 30 দেখাচ্ছে, আমি এটাকে 35 যদি করে দিই, তাহলে দেখা যাবে যে রেখাটা বড় হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি বিভিন্ন রেখার ডাইমেনশন দিতে পারি। এখন যদি আমি বৃত্তের ক্ষেত্রে ডাইমেনশন দেই, তাহলে এইভাবে আমি যখন দেখাবো, তাহলে এইভাবে আমাকে দেখাবে, লিডের মাধ্যমে দেখাবে যে এটার ডায়া কত। আবার আমি এইভাবেও দেখাতে পারি যে এটার ডায়া কত, আবার এটার ভিতরেও দেখাতে পারি। তো আমার সুবিধা অনুযায়ী আমি যেখানে ইচ্ছা সেখানে এটাকে দেখাতে পারি। তো আমি এটার যে ভ্যালু আছে 16.4, এটাকে আমি 20 করে দিলাম। এখন দেখা যাবে যে এটা 20 হয়ে যাচ্ছে। এভাবেই আমি এই রেখাগুলোর ভ্যালুগুলোকে আমি ফিক্স করে দিতে পারি। যেমন আমরা দেখেছিলাম যে আমরা এই লাইন এবং এই সার্কেলটাকে একটা রিলেশনের ভিতরে দিয়ে দিয়েছিলাম যে এই রেখার সমান হবে এটার পরিধি। এখন আমি এইটাকে 37 দেখতে পাচ্ছি, এখন আমি যদি এটাকে 40 করে দেই, তাহলে দেখা যাবে রেখারও পরিবর্তন হবে, আর একই সাথে আমার বৃত্তের যে পরিধি সেটারও পরিমাপ পরিবর্তিত হবে। আরো যদি আমি দেখাই যে এইভাবে যদি আমি একটা লাইন তৈরি করি, এখন যদি আমি এগুলোর মাঝে পরিমাপ দেখাতে চাই, তাহলে স্মার্ট ডাইমেনশন ক্লিক করে এখন যদি আমি দুইটার মাঝে অ্যাঙ্গেল দিতে চাই, তাহলে এইভাবে আমি দুইটাতে ক্লিক করে অ্যাঙ্গেল নিয়ে আসতে পারি। আমি এখানে দিলাম 120 ডিগ্রি, তাহলে এখানে 120 ডিগ্রি তৈরি হয়ে যাবে। সেম আমি এখানেও আমার যে পরিমাপ সেই পরিমাপটা আমি দিয়ে দিতে পারি 120 ডিগ্রি। এগুলোর ভ্যালু দিতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমার ভ্যালু এই বিন্দু থেকে এই বিন্দুর সরলরৈখিক দূরত্ব দেখাচ্ছে 19.72। তা আমি এটাতে ক্লিক করে আমি এটা 20 দিয়ে দিতে পারি। আবার এইখানে যখন দেখাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে একটা হচ্ছে বিন্দুর দূরত্ব দেখাচ্ছে, আর একটা হচ্ছে রেখার দৈর্ঘ্য দেখাচ্ছে। তো আমার প্রয়োজন অনুযায়ী আমি যে কোনোটা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা স্কেচের ভিতরে পরিমাপ সংযুক্ত করতে পারি এবং আমাদের রিলেশন এবং ডাইমেনশন এই দুইটা জিনিসকে মেনটেন করার মাধ্যমে যে জ্যামিতিক কাঠামো আছে সেগুলোকে যথাযথভাবে আমরা বজায় রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।